ভাইয়া, আম্মু কিভাবে মারা গেছিল আমাকে বলো না প্লিজ। সেসব পরে শুনিস, সঠিক সময় নিয়ে তোকে বলবো। আজ যেটা বলছি সেটার কারণ আমি তোকে সেই 1 বছর বয়স থেকে বোন হিসেবে দেখি, বোনের নজরে দেখি, বোনের মতো করে ভালোবাসি। বাড়ির অধিকাংশ মানুষ আমার সাথে তোকে জুড়তে চাইলেও আমি এসবে না করেছি, কারণ তুই আমার বোনই। যাকে বোনের মতো করে ছোট থেকে ভালোবেসে আসছি, তার প্রতি অন্য অনুভূতি আনা পাপ। আমি জানি আমার প্রতি তোর অনুভূতি ভিন্ন, কিন্তু যেখানে আমি তোকে বোনের নজরে দেখি সেখানে প্রণয়ের নজরে তোরও দেখা উচিত না। তোকেও আমি মানা করব সেই নজরে দেখতে। আমার বোনটি আমার ছোট্ট পরি, আমি জানি তুই অনেক বুঝদার মেয়ে, শক্ত মেয়ে, আমাকে ভুল বুঝবি না এটাও আমি জানি। তাই এই অনুভূতি আরো গাঢ় হবার আগে আমি তোকে সত্যিটা জানালাম। আমার ফুপুর মেয়ে, তুই আমার জান, তোকে আমি কষ্টে দেখতে পারবো না। এখন এসব কথাগুলো বললাম, তুই বড় হচ্ছিস, তোকে এটা জানানোর প্রয়োজন ছিল। আমার পরিটা সেদিনের ঘটনা সব ভুলে যা, আর আজকের কথাটা অবশ্যই তুই বুঝবি। নিজেকে আগলে নে, সামনে তোর পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করবি। আমি তোর পাশে ছিলাম, আছি, থাকবো সব সময়। দীর্ঘ কথা বলে থামলো সায়েম। সন্ধ্যার দিকে তাকিয়ে দেখলো সে এক নজরে তার দিকে তাকিয়ে। কান্না করাও থেমে গেছে। কেমন ব্যথাতুর অনুভূতি শূন্য চোখে তাকিয়ে আছে। এই মানুষটার প্রতি তার প্রথম অনুভূতি জন্ম নিয়েছিল, সেটা ভুল জায়গায় জন্ম নিয়েছে। সত্যি তো, এই অনুভূতি তো শুধু তারই জন্মেছে। মানুষটার দিক থেকে তো কখনো ইঙ্গিতপূর্ণ কিছু পায়নি সে, বরং সে আরো বকাঝকা করেছে। তাহলে কি তারও পাপ হয়েছে, নাকি অজান্তেই সব হয়েছে? কিন্তু তবুও কষ্ট হচ্ছে তো অনেক বুকে। যাকে সে মন দেবে বলে বসেছিল, তার অনুভূতি কখনো জন্ম নেয়নি তার প্রতি। এসব আদর, যত্ন, ভালোবাসা সব বোনের রূপে। সন্ধ্যা, তোর জন্য কেউ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সায়েমের মুখে এই কথা শুনে সম্বিত ফিরে পেল সন্ধ্যা। ভাবনা থেকে বেরিয়ে চমকে তাকালো ওর দিকে। কি বলল সায়েম বোধগম্য হলো না ওর। ওর জন্য কে অপেক্ষা করবে, আর কেনই বা করবে, কিসের জন্য করবে? সন্ধ্যার কোনো জবাব না পেয়ে সায়েম বলল, হা কর, খাওয়া শেষ করে নে। আর একটা কথা শুধু জানাই তোকে, তোর জন্য কেউ অপেক্ষা করছে। কে করছে সেটা বলবো না, সময় হলে তুই নিজেই বুঝবি, কিংবা তুই নিজেই খুঁজে নিবি। বলে সন্ধ্যার মুখের সামনে খাবার ধরল। সন্ধ্যার মুখে খাবার দিয়ে টেবিল থেকে টিস্যু দিয়ে চোখের পানি আর মুখ মুছে দিল। সন্ধ্যার কোনো কথা বলল না, চুপচাপ খেতে লাগলো। কি আর বলবে? সায়েম তাকে তার প্রতি অনুভূতিকে প্রাধান্য দিতে মানা করার পর যেমন কষ্ট হচ্ছে, আবার একদিকে অনুভূতি সম্পর্কে অবগত একটা জানার পর থেকে লজ্জার সাথে জড়তা কাজ করছে। খাওয়ার মাঝে কিছুক্ষণ পরে সেখানে সাইফ উপস্থিত হলো। শেষে সাইমের উদ্দেশ্যে বলল, সব আদর ওই শাকচুন্নি রাগিনীকেই করো। আমাকে তো তুমি আর ভালোবাসো না। ওকে পেয়ে আমাকে তুমি একদম ভুলেই গেছো ভাই। এই কথা সন্ধ্যা ভুরু কুচকে তাকালো সাইফের দিকে। আর কিছুক্ষণ আগে বলা সাইমের কথাটাও মনে পড়ে গেল। ছোট থেকে হিংসে করতো তাকে, এটা আজ বুঝলো যে ধরে ধরে ছোটবেলায় মারতো কেন তাকে। তবে এটাই কারণ? তাই মনে উঠতেই সন্ধ্যা চোখ মুখ কুচকে রাগ নিয়ে খেতে লাগলো, কিন্তু কোনো কথা বলল না। ওর ভাব ভঙ্গি সাইফ দুজনেই লক্ষ্য করলো। সাইম মুচকে হাসলো, আর সাইমের দিকে জিজ্ঞাসা নজরে তাকালো। সাইম ঠোঁট প্রসারিত করে মৃদু হেসে চোখের ইশারায় হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এবার সাইফও স্বস্তি পেল, আনমনে বলল, এবার যা হবে সব প্রকাশে। তোকে এবার ভালোবাসা দেখাবো আমার রাগিনী। রেডি হ, এবার আমার ডেরায় ফিরতে হবে তোকে। বলে হাসলো সে। তারপর সামনে থেকে প্লেট নিয়ে খাবার তুলে নিয়ে খাওয়া শুরু করলো। সাইম খাওয়া শেষ করে উঠতে উঠতে সাইফের উদ্দেশ্যে বলল, খাওয়া হলে দুজন একসাথে ফিরবি, আমি একটু স্টেশনের পাশের বস্তিতে যাব। এই বলে সন্ধ্যার উদ্দেশ্যে বলল, বাড়ি ফিরে আমি যেন তোকে হাসি খুশি দেখি, আর কোনো প্রকার মন খারাপ দেখতে চাই না, সব ঠিক হয়ে যাবে। তারপর চলে এলো রেস্টুরেন্ট থেকে। এই রেস্টুরেন্ট থেকে 10 মিনিট মতো হাঁটলে স্টেশন পড়ে। সেখানে স্টেশনের পাশ দিয়ে বস্তি এলাকা গড়ে উঠেছে। এইদিকে অথৈ স্টেশনের পথ ধরে বস্তির পাশ দিয়ে হাঁটছে। তারা দুজনে আজ অথয়ের বাবার শাড়ির দোকানে গেছিল। আশরাফ শেখের শহরে অনেক বড় শাড়ির দোকান। সেখানে দেশি বিদেশি সব ধরনের শাড়ি পাওয়া যায়। আগে অবশ্য বড় ছিল না এই দোকান, আশরাফ শেখের বাবার করা, অর্থাৎ অথয়ের দাদার। তার দাদাই প্রথম শুরু করেন শাড়ির ব্যবসা। আস্তে আস্তে এখন অনেক বড় ব্যবসাতে রূপ নিয়েছে। সেখানে বিদেশ থেকেও আমদানি করা হয়।
তো আজকে তার বাবার দোকানে বিদেশি শাড়ির কিছু সুন্দর সুন্দর কালেকশন এসেছে, সেগুলোই অথৈ আর নিশা ভার্সিটি শেষে দেখতে এসেছিল। এটা সে প্রায় সময়ই করে, কারণ শাড়ির কালেকশন দেখতে পছন্দ করে সে। আর বাবাও তাকে ডাকে শাড়ি আসলেই। সেখান থেকে শাড়ি দেখা শেষ করে বিকেল হয়ে গেছিল বলে রেস্টুরেন্টে খেতে গেছিল। রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ করে বেরিয়ে আসে। আসার সময় কিছুটা দূরে অথৈর চোখ যায় সাইমের সন্ধ্যাকে পাশে বসে নিজে হাতে খাইয়ে দেওয়ার দৃশ্যতে। তখন যে বুকে শুরু হলো জ্বালা আর কমছে না। বুকের জ্বালা নিয়ে পুরোটা সময় অন্যমনস্ক হেঁটে চলেছে। নিশাও কোনো কথা বলার সাহস পাচ্ছে না। অথৈ হাঁটতে হাঁটতে অনেক কিছু কথা মনে মনে আওড়াচ্ছে। আজ 1 সপ্তাহ মানুষটাকে সে দেখে না। কতটা কাতর একটু দেখার জন্য। না ভার্সিটিতে দেখে আর না মাঠে আসে। এই 1 সপ্তাহ তার জীবন মনে হচ্ছিল চলছিল না। আর যদিও দেখলো সেটা একটা মেয়ের সাথে, তাকে একদম পাশে বসে নিজে হাতে খাইয়ে দিচ্ছে, আবার নিজেও সেই একই চামচে খাচ্ছে। এই দৃশ্য দেখে তার পুরো পৃথিবী ঘুরে গেছে। এলোমেলো হয়ে গেছে পুরো পৃথিবী। সবকিছু শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আশা, স্বপ্ন, অপেক্ষা। ওই দৃশ্য দেখার পর কি আর কোনো আশা রাখা উচিত, নাকি স্বপ্ন দেখা উচিত, নাকি আর অপেক্ষা করা উচিত? বুকে পাথর সম ব্যথা অনুভব হচ্ছে। নয়ন যুগল ঝাপসা হয়ে আসছে পানিতে। হঠাৎই হাঁটতে হাঁটতে অথৈ পড়ে গেল ইটের টুকরোয় পা বেঁধে। চোখ ঝাপসা হয়ে এসছিল বলে পড়ে গেল। পড়ে গিয়ে পাশে মাটির সাথে গেঁথে থাকা কাছের টুকরোতে গিয়ে পা বিঁধল। কেটে গেল অনেকখানি। গোড়ালির পাশে গিরার নিচে রক্ত ঝরছে অনেক গলগল করে। আবার হাঁটতেও পিছলে গিয়ে ছিলে গেল। ওর ওই অবস্থা দেখে নিশা অথৈ বলে চিৎকার করে উঠল। জলদি বসে অথৈ পা চেপে ধরল। আশেপাশে থাকা বস্তির মানুষজন ছুটে এলো। এসে অথৈর ওই অবস্থা দেখে হাই উতাশা করতে শুরু করলো। কাটলো কিভাবে প্রশ্ন করতে লাগলো। একজন 12-13 বছরের মেয়ে দৌড়ে গিয়ে ওর ঘর থেকে কাপড়ের টুকরো নিয়ে এলো। নিশাকে বেঁধে দিতে বলল। নিশা সেটা নিয়ে জলদি বাঁধতে শুরু করলো। এখন এই রাস্তায় সে সিএনজি বা রিক্সা কই পাবে? এটা তো স্টেশনের পাশে চিকন করে মাটির রাস্তা। এখানে কোনো গাড়ি পাওয়া যায় না। বাইক ছাড়ার কিছুই আসার মতো না। হসপিটালে বা কিভাবে নিয়ে যাবে? এসব ভেবে আর অথৈর অবস্থা দেখে নিশাও কেঁদে দিল। মেয়েটার ব্যথায় চোখ মুখের অবস্থা বেগতিক হয়ে গেছে। প্রিয় বান্ধবীর এমন অবস্থা সেও সহ্য করতে পারছে না। দূর থেকে শোরগোলের আওয়াজ পেয়ে সায়েম বস্তির থাকা একটা বৃদ্ধের ঘর থেকে বেরিয়ে এলো। সেখানে এই বস্তিতে আসে একটা বৃদ্ধ লোককে দেখতে। মাঝে মাঝে আসে আর কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে যায়। আজ প্রায় 4 বছর ধরেই করে আসছে সে। বৃদ্ধাটাকে সাহায্য করার কারণ, একদিন বৃদ্ধাটা রাস্তা পার হতে গিয়ে তার বাইকের সামনে পড়েছিল। সে তখন পেয়ারা মাখানা বিক্রি করত, এখনো করে অবশ্য। তো সেদিন তার বাইকের সামনে পড়াতে ভয়ে লোকটার জিনিসগুলো সব মাটিতে পড়েছিল। তবে বৃদ্ধার কোনো ক্ষতি হয়েছিল না। জিনিসগুলো পড়ে যাওয়াতে লোকসান হয়েছিল, আর কেউ নেই বৃদ্ধাটাকে ওগুলো বিক্রি করে জীবন চালায়। বৃদ্ধার জিনিসগুলো পড়ে যাওয়াতে শুধু চেয়েছিল কোনো কথা না বলে। তারপর সায়েম সরি বলতেই সে কিছু না বলে ওর মাথায় হাত রেখে বলেছিল, চিন্তা করিস না দাদু, আমি কিছু বলবো না তোকে। এটা আমারই ভুল, চোখে দেখি না তো ভালো করে, তাই এই অবস্থা। বৃদ্ধার কথা শুনে সায়েম অবাক হয়েছিল। লোকটা না চাইতেও ক্ষতিপূরণ দিয়েছিল। সাথে সেদিন বস্তিতে পৌঁছে গিয়েছিল। তারপর থেকে সময় পেলে আসে দেখা করতে। লোকটার মুখে দাদু ডাকটা তার হৃদয় ছুঁয়েছিল। ঘর থেকে বেরিয়ে সায়েম দেখলো কিছুটা দূরে অনেক লোকজন একসাথে জড়ো হয়ে আছে, আর সেখানে শোরগোল হচ্ছে। ভুরু কুচকে এগিয়ে গেল সে। ভিড় ঠেলে কাঙ্ক্ষিত জায়গায় নজর দিল। দেখলো অথৈ মাটিতে পড়ে আছে, হাত পা দিয়ে রক্ত ঝরছে। মেয়েটা ব্যথায় কান্না করছে, চোখ মুখ লাল হয়ে আছে। নিশা কাপড়টা দিয়ে বেঁধে রাখার পরও কাপড়ের উপর দিয়ে গলিয়ে রক্ত ঝরছে। অথৈর এই অবস্থা দেখে চোখ বড় বড় করে এসে অথৈর সামনে হাঁটু মুড়িয়ে বসে পড়ল। অথৈর দিকে ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, অথই, এই অবস্থা হলো কিভাবে? এতখানি কাটলো কিসে? পড়লে কিভাবে? আরে বলছো না কেন স্টুপিড? শেষটা কথাটা বেশ রাগের স্বরেই বলল। বলে হাত দিয়ে পা চেপে ধরল অথৈর, আর পর্যবেক্ষণ করতে লাগলো কতটুকু কেটেছে। আর অথৈ হতবুদ্ধি হয়ে গেছে। একে তো সায়েমকে এখানে দেখে তার উপর তার সাথে এভাবে কথা বলছে, আবার তাকে নিয়ে এমন উদ্বিগ্ন হতে দেখছে। সব থেকে বড় কথা, সায়েম তার পা ছুঁয়ে আছে। একটা শিহরণ বয়ে যাচ্ছে শরীরে। আপাতত সেসব অনুভূতিকে পাত্তা দিল না। ব্যথায় তার জান বেরিয়ে যাওয়ার উপক্রম।
এভাবেই এক নাগাড়ে সাইমের দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনার জন্য আপনার জন্য আমার এই অবস্থা, আমার এই অবস্থার জন্য দায়ী আপনি। আপনার জন্য আমার পা কেন, আমার পুরো হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে। এ তো সামান্য কাটা, আমার হৃদয়ের ক্ষত দেখতে পারছেন না আপনি? সেখানেও তো এর থেকে 1000 গুণ রক্তক্ষরণ হচ্ছে। আপনার চোখে তো আমি ছাড়া পুরো দুনিয়ার মানুষ নজরে পড়ে। অথই মনের কথাটা মুখেই বলে ফেলল। আপনার জন্য হয়েছে। কথাটা বলে সে নিজেই থতমত খেয়ে গেল। পায়ের ব্যথায় কি পাগল টাগল হয়ে যাচ্ছে? সায়েম অথয়ের এমন জবাব শুনে চোখ তুলে তাকালো ওর দিকে। রাগী স্বরে ধমকে বলে উঠল, আমার জন্য হয়েছে না? কেয়ারলেস মেয়ে একটা, 30 একটা থাপ্পড় দেব, দেখে হাঁটতে পারো না? এই বলে আবার পা দেখতে দেখতে বলল, ছাগল ছানার মতো তিরিং বিরিং করে হাঁটে শুধু, অবুঝ স্টুপিড একটা। ওর এমন ধমকে অথয় সহ নিশাও চমকে গেল। অথয় তো আরো জোরে কেঁদে দিল ভ্যাধা করে। ওর কান্না দেখে নিশা বলল, ভাইয়া মেয়েটার কষ্ট হচ্ছে, অনেকটা কেটে গেছে, ডক্টরের কাছে নিতে হবে। দেখেন এখনো কত রক্ত ঝরছে। নিশার কথা শুনতেই আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিল অথয়কে। ঘটনার আকস্মিক অথয় চমকে গেল। পড়ে যাবার ভয়তে দু হাতে আঁকড়ে ধরল সাইমের ব্ল্যাক টি শার্টটা। বুকের কাছে এক হাত দিয়ে অন্য হাত সাইমের কাঁধে গলিয়ে ঘাড় আঁকড়ে ধরল। সাইম ওকে কোলে নিয়েছে। বাক্য হারিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল সে। আল্লাহ, এ কি শুরু হয়েছে বুকের ভেতর? আন্দোলন চলছে। 400 ভোল্টের শক্ট খেলো মনে হলো সে। বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে হার্টবিট, আবার অজ্ঞান টজ্ঞান হচ্ছে নাকি? এমনি পাকাটা তার উপর জ্ঞান হারালো তো বাজে ব্যাপার স্যাপার হয়ে যাবে। কিন্তু শরীরে তো আর নিতে পারছে না, কাটা দিচ্ছে শরীরে। ভাবনার মাঝে সাইমের বাইক যেখানে থামানো সেখানে এসে থামলো সে। পিছে থাকা নিশার উদ্দেশ্যে সাইম বলল, নিশা, তুমি চাইলে বাইকের পিছে উঠতে পারো। নিশা ভাবলো আমি পিছে উঠলে অথই কই বসবে। মুখে সাইমকে বলল, ওই তো, কোথায় বসবে ভাইয়া? নিশার কথা শুনে অথয়কে বাইকের সামনে বসিয়ে দিল, দিয়ে সাথে সাথে সেও উঠে পড়ল। বাইকে উঠে অথয়কে একটু টেনে কোলের মধ্যে নিয়ে নিল। বলল, আমায় ধরে বসো। ওর এমন কাণ্ড দেখে নিশা তো হতবাক, হতবিহ্বল, হতবুদ্ধি হয়ে গেল। মনে মনে বলল, আহা क्या सीन है भाई। আর অথই সে তো পারে না তো মঙ্গল গ্রহে চলে যাক, পৃথিবীতে যা হয় হয়ে যাক, ওর দেখার নেই। মঙ্গল গ্রহে যদি বসবাসের উপযোগী না হয় তাও সে করে নেবে। তবুও পৃথিবীতে আর থাকা সম্ভব না তার পক্ষে। এ কি করছে সায়েম? তার যে বুক শুকিয়ে যাচ্ছে, তৃষ্ণা পাচ্ছে মনে হয়, পানি খাবে সে। বলেই ফেললো কথাটা। পানি খাবো আমি। কেমন ভাঙা ভাঙা কণ্ঠে, অসহায় কণ্ঠে বলল কথাটা। সায়েম অথয়ের দিকে তাকিয়ে অথয়ের অবস্থা দেখে মনে মনে ঠোঁট চেপে মুচকি হাসলো। সেখানে থাকা বৃদ্ধা লোকটাকে বলল, দাদু, একটু পানি হবে? বৃদ্ধাটা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, হবি নে, দাঁড়াও, আমি আইনি দিচ্ছি। পানি খেয়ে গলাটা একটু জিরালো। তারপর আবার অসহায় চোখে নিশার দিকে তাকালো। ওর অবস্থা দেখে নিশা মুচকি হাসলো ঠোঁট চেপে। সায়েমের উদ্দেশ্যে বলল, না ভাইয়া, আমি রিক্সাতে আসছি, আপনি ওকে চলতে নিয়ে যান, আগে ওর পা ড্রেসিং করতে হবে। সায়েম আর কথা না বলে বাইক স্টার্ট দিল। বাইক স্টার্ট দিতেই অথই বলল, আমি রিকশায় যাব, আমাকে নামিয়ে দিন। সায়েম অথয়ের এমন কথায় রেগে গেল। চোখ মুখ লাল করে বলল, আর একটা কথা বলবে তো? এখান থেকে ওই যে দেখছো, ওই ড্রেনের মধ্যে আউড়িয়ে ফেলে দেব। সায়েমের হুমকি শুনে অথই চমকে ঢোক গেল। ড্রেনের দিকে তাকিয়ে দেখলো কি জঘন্য, নাড়ি ভুড়ি উল্টিয়ে আসছে। সবকিছু ভুলে সে চুপ হয়ে গেল। সায়েম আর দেরি করলো না, পুনরায় বাইক স্টার্ট দিল। স্টার্ট দিতে এবার ভয়ে সায়েমকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো অথই। এই জড়িয়ে ধরাতে আর কারো কিছু হোক আর না হোক, সায়েমের অবস্থা বেগতিক হলো। এ মেয়ে মেরেই ছাড়বে আজ। এর মাঝে আবার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই ভেতরে চলা তাণ্ডবকে পাত্তা না দিয়ে বাইক চালানোয় মন দিল। আর অথই লজ্জায় ভয়ে আতঙ্কে চোখ খিচে বন্ধ করে রাখলো। আবার অন্যদিকে বুকের মাঝে মনের মাঝে হাজারো প্রজাপতির ডানা বিলছে, সেটাও বুঝতে পারছে। থেমে যাক আজকের এই দিন ক্ষণ সময়, এভাবেই থাকতে চাই সে 1000 বছর।
সে মনে মনে অনেক কথা আওড়ালো। আজকে যে দিনটা পেল, এটা কি ভোলবার দিন? কোনো অনুভূতি আছে কি এতে? নাকি এটা শুধু মানবিকতার খাতিরে? এটা কি সমাজসেবা, নাকি প্রতিবেশী হিসাবে একটু সহানুভূতি? এসব ভাবতেই ভেতরে ভেতরে মনটা বিষিয়ে উঠল আবারও। বেলা গোধূলির লগ্নে, একটু পরে আজান দেবে। হসপিটালে একটা কেবিনের পাশাপাশি বসে আছে সায়েম, আর পাশে অথই তাকে শক্ত করে আষ্টে পিষ্টে ধরে আছে। ব্যথায় মেয়েটার মুখ নীলবর্ণ ধারণ করেছে। পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে। সে যন্ত্রণার ফলে এখন মাথাটাও ধরেছে। পুরো শরীর যেন ছিঁড়ে যাচ্ছে। বাম হাতের তালুটা হালকা ছিলে গেছে বলে সেখানে ব্যথাটা কম অনুভব হচ্ছে, কিন্তু জ্বলে যাচ্ছে। আর পাটা মনে হচ্ছে ব্যথায় খসে পড়বে, ইতিমধ্যে ফুলেও গেছে। অথয়ের এই অবস্থা দেখে সায়েম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। মেয়েটার এমন অবস্থা সহ্য হচ্ছে না। ডক্টর অথয়ের পা ড্রেসিং করছে, রক্ত পরিষ্কার করছে। সেলাই করতে হবে পা ধরে রক্ত পরিষ্কার করছে বলে মেয়েটার অনেক ব্যথা লাগছে, যার জন্য চোখ খিচিয়ে বন্ধ করে সায়েমের বুকে মুখ লুকিয়ে আছে। আর সায়েম এক হাত তার পিঠ বরাবর দিয়ে বাহু জড়িয়ে অন্য হাতে মাথায় রেখে যেন অথয়ের দৃষ্টি লুকানোর চেষ্টাতেই আছে। ওদের এমন অবস্থায় দেখে ডক্টর মানুষটা একটু বিব্রত হলো। আর নিশা অথয়ের পাশে চেয়ারে বসে ঠোঁট টিপে টিপে হাসছে। অথয়ের ড্রেসিং চলা অবস্থাতেই সেখানে প্রায় দৌড়ানোর মতো করে উপস্থিত হলো রাহাব আর শাওন। এসে অথয়ের পায়ের দিকে নজর দিয়ে উদ্বিগ্নে কণ্ঠে রাহাব নিশার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, এতটা কাটলো কিভাবে? নিশা সব বিস্তারিত বলল। শাওন মুখটা বেজার করে বলল, ইস, কতখানি কেটে গেছে, মেয়েটা কি কষ্ট হচ্ছে। সায়েম বলল, রাস্তায় হাঁটার সময় একটু দেখে হাঁটবে না? আর ওই রাস্তায় কেন যেতে হলো? নিশা বলল, একটু বিকেল টাইমে হাঁটার জন্য দুজনে ভেবেছি হেঁটেই যাই। কথাটা সে একটু মিথ্যা বলল। আসলে তারা তো সেজন্য যায়নি। অথই রাগে অভিমানে ওই পথ ধরেছিল, গাড়ি না নিয়ে। সায়েম জবাবে বলল, পাকনামি করেছে, একটু কেয়ারলেসের জন্য কতটা ভোগান্তি হচ্ছে বুঝছে নিশ্চয়ই। কষ্টটা কার হচ্ছে, কতগুলো রক্ত ঝরছে। সায়েম কথাগুলো একটু গম্ভীর স্বরেই বলল। আর তা শুনে অথই আর একটু মিশিয়ে গেল, ওর বুকে শক্ত করে ধরল। আর একটু সায়েমের কোমরের কাছের টি শার্টের অংশটুকু যেন ওর ডান হাতের মুঠোয়। ওর এমন আরো ঘনিষ্ঠ হওয়াতে সায়েম কিছুটা বিব্রত হলো। সামনে এতগুলো চোখ দেখছে কিনা। সায়েমের কথায় রাহাব বলল, থাক, বকিস না, বাচ্চা মেয়ে বুঝে নাই। আর দুর্ঘটনার কারোরই হাত থাকে না, ব্যাস হয়ে যায়। জবাবে সায়েম মুখে কিছু না বললেও মনে মনে বলল, ওর কিছু হলে আমি থমকে যাব। ডক্টর এবার পায়ে একটা ইঞ্জেকশন দেবে। সেটা হচ্ছে অবশ করার জন্য, যাতে সেলাই করতে গেলে বেশি ব্যথা না লাগে। ইঞ্জেকশনটা পায়ে ফোটাতেই অথই চিৎকার দিয়ে উঠল, আরো শক্ত করে ধরল। অথয়ের চিৎকারে সায়েম সহ সবাই ঘাবড়ালো। সান্ত্বনা দিতে নিশাও এবার অথয়ের বাহু চেপে ধরল। আর সায়েম আরেকটু আঁকলে নিয়ে বলল, সামান্য লাগবে অথই, হয়ে গেছে, শান্ত হও, এরপর আর ব্যথা লাগবে না। সায়েমের এমন আদুরে বাণীতে অথই ঠোঁট উল্টে আবার কেঁদে দিল। সত্যি অনেক ব্যথা করছে মেয়েটার। কাছে কাটা, এটা চারটেখানি কথা না, অনেক যন্ত্রণা হয়। একে তো কাজ, তার উপর আবার মাটিতে গেঁথে থাকা কত পুরনো কে জানে। 3টে সেলাই গেল অথয়ের পায়ে। সেলাইয়ের পর ব্যান্ডেজ করা হয়েছে। আর হাতের তালুতেও রক্ত পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর অথয়কে সোজা করে বসিয়ে দিল সায়েম। এবার বিষয়টা মাথায় এলো অথয়ের, আর আসতেই লজ্জায় মরি মরি অবস্থা হয়ে গেল। এতক্ষণ ব্যথায় এসব কিছু খেয়ালই ছিল না তার, সব ভুলে বসেছিল। এতক্ষণ সে সায়েমকে জড়িয়ে তার বুকের ওপর ছিল। হাই আল্লাহ, ভাবতেই পুরো শরীর জড়িয়ে গেল। কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আবার হার্টবিট ফাস্ট হতে চলতে শুরু করলো। লজ্জা নিয়ে আশেপাশের পরিবেশে একবার চোখ দিল। ইস, কি লজ্জাজনক পরিস্থিতি। মাথা নুয়ে নিল। ভেতরে ভেতরে সব কাঁপছে। ওর কাঁপা বুঝতে পেরে সায়েম অতই হাতের উপর হাত রাখলো। যা ভাবছিল তাই, জ্বর আসছে, শরীর অনেক গরম হয়ে গেছে। তাই ডক্টরের উদ্দেশ্যে বলল, ডক্টর, ওর শরীরে তো জ্বর আসছে, অনেকটা গরম হয়ে উঠেছে। একটু আসবে জ্বর, কাটার জন্য ব্যথায় জ্বর আসছে, বিচলিত হবেন না।
আমি বড় স্যারকে বলেছি সব কিছুর প্রেসক্রিপশন করে দেবে, ঠিক হয়ে যাবে। সবকিছুর ফর্মালিটি পূরণ করে সাইম আর সায়ন কেবিনে আসলো। সায়নের হাতে ওষুধের ব্যাগ। রাহাব আর নিশা কেবিনেই ছিল অথয়ের সাথে। নিশা মেয়েটা এতক্ষণ একটু অস্বস্তিতেই ছিল। কেন জানি রাহাবের উপস্থিতি ওকে একটু অস্বস্তি দেয়। সায়নরা ফিরতেই একটু স্বস্তি পেল। নিশা বেশি কথা বলেনি রাহাবের সাথে, সে যা জিজ্ঞেস করেছে শুধু তাই বলেছে। আর অথই নিশার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে পড়ে আছে। সায়েম এবার অথয়ের কাছে এসে বলল, খুব খারাপ লাগছে? অথয় চোখ বন্ধ করে আদুরেভাবে মাথা নাড়িয়ে বলল, কষ্ট হচ্ছে, খুব ব্যথা করছে। অথয়ের এই কথা শুনে কোলে তুলে নিল ওকে। অথয় আবার একটু বিচলিত হলো, কিন্তু কিছু বলল না। এমনিতেও সে হাঁটতে পারবে না এখন, আর উপায়ও নেই। তাই একবার চোখ খুলে সায়েমের দিকে তাকালো। ওর দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে সায়েমকে ধরে আবার চোখ বন্ধ করে ওর বুকে মাথা রাখলো। আর সায়েমকে একদম ছোট বাচ্চাদের মতো করে আগলে নিল। রাহাব, সায়ন নিশার উদ্দেশ্যে বলল, ওকে কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে হবে, নয়তো ব্যথা কমবে না। রাহাব বলল, হ্যাঁ চল, নিচে কোনো রেস্টুরেন্ট থেকে আগে ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দে। সায়েম সম্মতি জানিয়ে হাঁটা ধরল। ওর পিছে পিছে ওরাও গেল। সায়েমের এতটা কেয়ার করা দেখে নিশা মনে মনে বলল, আমি যা ভাবছি তাই যেন হয়। শিওর হতে হবে আমাকে। সেটার জন্য রাহাব ভাইয়া আর শাওন ভাইয়াকে জিজ্ঞাসা করতে হবে। মনে মনে ভাবতে ভাবতে পিছে পিছে চলল। রাত হয়ে গেছে। হসপিটালের নিচে পাশে একটা রেস্টুরেন্টে সেখানে এসে বসেছে ওরা। এছাড়া অনেক হোটেল আছে, সেগুলো অস্বাস্থ্যকর। সেখান থেকে খাবার অর্ডার করে রাহাব, সায়ন, নিশা টুকটাক খেলো। আর সায়েম অথয়কে খাইয়ে দিল। কিন্তু বেশি খেতে পারলো না মেয়েটা। একে তো পায়ের ব্যথায় পুরো শরীর ব্যথা অনুভব হচ্ছে, তার উপর জ্বর ও সে বিষাদ লাগছে সব। সায়েমও বেশি জোর করলো না, খাওয়া শেষ করে ওষুধ খাইয়ে দিল। সেখানের বিল মেটাতে গেল রাহাব আর সায়ন। এসে বলল, চল এবার যাওয়া যাক। রেস্টুরেন্টের বাইরে সে সিএনজিতে সাবধানে বসিয়ে দিল অথয়কে। পাশে সায়েম নিজেও বসে পড়ল। সিএনজি সিটে বসে অথয়ের কাটা পা নিচে পাততে দিল না। পাটা আলগোছে তুলে আগে নিজের পা সোজা করে মেলে দিল। তারপর অথয়ের পা নিজের পায়ের উপর রাখলো, যেন গাড়ির ঝাঁকুনিতে পায়ে ব্যথা না পায়। সেই জন্য এই পন্থা। সায়েমের এমন কাণ্ডে সবাই হতবাক হলো। অথয় তো একের পর এক অবাক হয়ে যাচ্ছে এ ছেলের কাণ্ডে। আজ বুঝি তার শুধু অবাক হওয়ার দিন। সায়েমের পায়ের উপর পা তুলে নিতে দেখে বিস্ফোরিত চোখে তাকিয়েছে তার দিকে। বিদ্যুৎ চমকানোর মতো করে ঝাঁকুনি দিয়েছে শরীরে। আজ এই ছোট্ট আহত শরীর আর কত সহ্য করবে, কত অবাক হবে। সাথে সাথে অথই পা নামিয়ে নিতে চাইলে ধমকে চোখ রাঙিয়ে উঠল সে। বলল, বেশি পাকনামি করবে না একদম। রাস্তার ঝাঁকানিতে পায়ে আঘাত লাগবে, তখন ব্যথা লাগবে। এভাবে থাকলে সমস্যা হবে না, চুপচাপ চোখ বন্ধ করে রাখো। তারপর নিশাকে অথয়ের অপোজিট সাইডে এসে ওকে ধরতে বসে বলে সায়নকে বলল, আমার বাইকটা তুই নিয়ে আয়, আমি মোড়ের আগে নেমে পড়ব, তোরা পিছনে আয়। তারপর আবার ড্রাইভারের উদ্দেশ্যে বলল, মামা একটু সাবধানে চালাবেন। ড্রাইভার সম্মতি দিয়ে গাড়ি চালু করলো। নিশা সাইমের কথা অনুযায়ী উঠে বসলো। বসে অথয়কে ধরে বসলো। মাথাটা কাঁধে এলিয়ে দিল অথয়। শরীরটা ভেঙে আসছে। সে এসব এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সাইম অথয়ের এক হাত শক্ত করে ধরল। আবারও চকিত তাকালো সাইমের পানে। ছেলেটার ভাবভঙ্গি ভাবলেশীন, যেন তার কিছুই আসতে যাচ্ছে না। আর এসব এমন অবলীলাই করছে যেন সে অভ্যস্ত। অথই আনমনে ভাবল, এসব কিছু কিসের খাতিরে? এতটাই কি করে সে সকলের জন্য, নাকি তার জন্য আলাদা? পাশের এই মানুষটাকে জানে সে তাকে কতটা ভালোবাসে, কতটা চায়। কবে সে বুঝবে? সে কি বুঝবে না এসব কেয়ার করাই তার ভেতরকার ভালোবাসা সমুদ্রের ঢের ন্যায় উপচে পড়ছে দ্বিগুণ? তার ভালোবাসা কবে পাবে সে? এইভাবে তো সে সারা জীবনের জন্য থাকতে চায়, পাশে চায়, নিজের করে ভালোবাসতে চায়। তাকে এভাবে আগলে রাখুক সারা জীবন, কেয়ার করুক সারা জীবন, ভালোবাসুক সারা জীবন। মানুষটা তার হবে সেই আশাতেই তো সে দিন গুনছে। হবে কি সেই অপেক্ষার শেষ? সে তাকে চায় হৃদয়ের
অন্তঃস্থল থেকে চায়। ভালোবাসবে কি সে? মনের কথাগুলো বলতে গিয়েও থেমে গেল। মনে পড়ে গেল বিকালের সেই দৃশ্য। নিমেষেই সব বিষিয়ে উঠল, গিলে নিল হৃদয়ের প্রণয় বাণীগুলো। বুকে আবার ব্যথা অনুভব হলো। কান্নারা এসে ভিড় জমালো। এই মানুষটা তার না, অন্য কারো হবে ভেবে হৃদয় ছিঁড়ে যাচ্ছে। তাকিয়ে থাকলো এক নাগারে সাইমের দিকে ব্যথাতুর অসহায় চোখে। ভেতরে কান্নারা আন্দোলন করে বলে উঠতে চাইল, আমার হয়ে যান না, আপনার প্রতি পাগলির হয়ে যান। কথা দিচ্ছি, একটু অসহ্য হওয়ার সুযোগ দেব না। আর কিছু ভাবতে পারছে না সে, শরীরে কুলোচ্ছে না। অথয়ের তাকানোকে পাত্তা দিল না সাইম। ড্রাইভারকে বলল যেতে। নিমেষে চলতেও শুরু করলো। গাড়ি যেতেই মনে মনে রাহাফ আর সায়ন একটা কথা আওড়ালো, সফল হোক জলদি এ ভালোবাসা। মেয়ের এই অবস্থা দেখে রশ্মি বেগম আহত দৃষ্টিতে তাকিয়ে আটকে উঠলেন। এসব কিভাবে হলো? কোথা থেকে হলো? একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন। নিশা রশ্মিকে থামিয়ে দিয়ে বলল, বড় আম্মা তুমি আগে শান্ত হও, সব বলবো তোমাকে। ওই তোকে ধরো, ঘরে নিতে হবে ওকে। নিশার কথায় জলদি এসে মেয়েকে ধরলেন রশ্মি। সেই সময়তে সায়ন আর রিহাব সেখানে উপস্থিত হলো। ওদের দিকে ভুরু কুচকে তাকালো রশ্মি। এসে সাবধানে নামতে সাহায্য করলো অথৈকে। মায়ের এক কাঁধে হাত দিয়ে আর অন্য হাত নিশার কাঁধে দিয়ে সাবধানে নেমে দাঁড়ালো। রশ্মি বেগম রাহাবদের প্রশ্ন করলো, তোমরা? নিশা বলল, আমি বলছি সব, আগে চলো ঘরে। আস্তে আস্তে হাঁটিয়ে ঘরে গেল। ঘরে গিয়ে সাবধানে বসিয়ে দিল অথৈকে। রশ্মি মেয়ের পা সাবধানে খাটে তুলে দিলেন। তারপর পায়ের নিচে বালিশ দিয়ে দিলেন। কান্না করে দিয়ে বললেন, কতখানি কেটেছে, কি অবস্থা হয়েছে, এসব হলো কি করে আমার মেয়েটার? আম্মু, তেমন কিছু হয়নি, সামান্য কেটেছে। কেঁদো না তুমি প্লিজ। সামান্য কেটেছে না? তোর অবস্থা দেখেছিস? চোখ মুখের কি অবস্থা হয়েছে, আর বলছিস সামান্য কেটেছে? তারপর নিশা আর রাহাবদের উদ্দেশ্যে বললেন, কিভাবে কি হয়েছে? নিশা সব ঘটনা বলল। কিছু সত্য আর কিছু মিথ্যা বলল। এও বলল সায়ম সাহায্য করেছে, কিন্তু কিভাবে করেছে বিস্তারিত বলল না। সব শুনে রশ্মি বেগম আঁতকে উঠলেন। উফ, মেয়ের কিভাবে কেটেছে সেটার থেকে বেশি সায়মের কথা শুনে ভীতু চোখে তাকালেন। তারপর বেশি কথা না বলে নিশাকে বললেন, তোর বড় আব্বু যেন না জানে এসব। বলে রাহাব আর সায়নকে বললেন, তোমরা বসো বাবারা। রাহাব বলল, না আন্টি, বসবো না, আমরা চলে যাচ্ছি। আপনি চিন্তা করিয়েন না, অথই জলদি সুস্থ হয়ে যাবে। সায়নের হাতে থাকা ওষুধের ব্যাগটা দিয়ে বলল, আন্টি, এগুলো অর্থে মেডিসিন, প্রেসক্রিপশনে সব আছে, দেখে খাইয়ে নিয়েন, আমরা আসছি। রশ্মি সম্মতি দিতেই ওরা অথৈকে সাবধানে থাকতে বলে নিশা আর রশ্মির থেকে বিদায় নিয়ে চলে গেল। আর রশ্মি দীর্ঘ একটা শ্বাস নিলেন। ফোন হাতে নিয়ে কল দিলেন আশরাফ শেখের কাছে। মেয়ের অবস্থা শুনে আধা ঘন্টার মাঝে চলে এলেন হতভম্ব হয়ে। এসে নানান প্রশ্ন করে উত্তর নিয়ে তবেই ক্ষান্ত হলেন। রাত অনেকটা এখন, আকাশে চাঁদ উকি দিচ্ছে। চারিপাশটা চাঁদের আলোয় দৃষ্টিয়মান। ঝিঝি পোকার দল সুর তুলে গান ধরেছে মনে হচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে সাহেব। নিকোটিনের ধোঁয়ার সাথে অনেক চিন্তা ভাবনা, বিষাদ, ভালো লাগা উড়িয়ে দিচ্ছে। আজকের বিকালে অথয়ের কথা ভাবতে তার বুকে ব্যথা অনুভব হচ্ছে। আবার অথয়ের এত সান্নিধ্যের দৃশ্য চোখে ভাসতেই ধরাস ধরাস করে বুকে বাড়ি খাচ্ছে কিছু একটা। অবুঝ মেয়েটা কবে বুঝবে সব? এদিকে আজ দুপুরবেলা বলা বাবার কথাগুলো বুকে লাগছে। তার বাবার উপর প্রচুর অভিমান, প্রচুর। সেই সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে আজ সবকিছু ঠিক থাকতো, কিছুটা হলেও ঠিক থাকতো। বাবার উপর এতই অভিমান যে সিরাজ মির্জার ইচ্ছা ছিল সায়েম ডাক্তার হবে, কিন্তু সেটা সে সিরাজ মির্জার উপর রাগে, অভিমানে, ক্ষোভে বন্ধ করেছে। এইচএসসি দেওয়ার পর মেডিকেলে না গিয়ে ইউনিভার্সিটিতে যায়, সেখানে কেমিস্ট্রি নিয়ে ভর্তি হয়ে যায়। একমাত্র ছেলের এমন সিদ্ধান্তে সিরাজ মির্জা সেদিন অনেক বকেছিলেন। কারণ জানতে চাইলে সেদিন সব কারণ বলেছিল সায়েম। সব শুনে সিরাজ মির্জা কিছুই বলতে পারেননি। বাবার কোনো কথাই মানার প্রয়োজন মনে করে না সে।
মির্জা বাড়ির সকলে একসাথে বসে সকালের নাস্তা করছে। আজকে বেশ সবার মনই ভালো, হাসি খুশি প্রফুল্ল, প্রশান্তি মুখে সবাই খাবার খাচ্ছে। সন্ধ্যা বেশ নর্মাল হয়ে গেছে, সবার সাথে কথা বলছে, হাসছে। মূলত সন্ধ্যায় সবার প্রশান্তির কারণ। মেয়েটা নিজেকে হালকা করছে, আবার আগের মতো প্রকাশ করা শুরু করেছে। এভাবে আরো কিছুদিন গেলে সব নর্মাল হয়ে যাবে ভেবে সবাই খাবার মাঝে সন্ধ্যাকে এক পলক করে দেখে স্বস্তির বড় শ্বাস ফেলল।